নিরাপত্তার ঘেরাটোপে যেন প্রধানমন্ত্রীকে জনবিচ্ছিন্ন করা না হয় বলেছেন তারেক রহমান। এসএসএফকে আরও দক্ষ করার ঘোষণা। রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর আতিউর সহ 10 জনের সম্পৃক্ততা। সুইস ব্যাংকে 1 বছরে বাংলাদেশিদের সঞ্চয় বেড়েছে 41%। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের আন্তরিকতা জানালেন তথ্যমন্ত্রী। প্রথম অধ্যায় শুরু বলেছেন প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। যুদ্ধ বন্ধের স্মারকে ট্রাম্প এবং পেজেশকিয়ানের সই। যুক্তরাষ্ট্রকে লেবাননে হামলা বন্ধের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান ইরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপর তার আস্থা রয়েছে উল্লেখ করে নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখারও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্র ঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। তাই এসএসএফকে কৌশল এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে হয়। এ সময় বাহিনীটির সদস্যদের পেশাদারিত্বের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার সুযোগ নেই। আমি এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি উদ্বোধন করেছি। উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছি। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। আমি আশা করি নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে আপনারা এই ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন। নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের অন্য সকল নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এসএসএফকে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। আমি মনে করি সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায়, নিরাপত্তা ব্যবস্থাও তত বেশি সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয়। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরই সবচেয়ে বেশি নির্ভরতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। করতে হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় 1 দশকেরও বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 150 পৃষ্ঠার এই অভিযোগপত্র সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। অর্থনীতিবিদরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির নিরপেক্ষ নির্মোহ তদন্ত হওয়া প্রয়োজন। অর্থনীতিবিদদের মতে এ ঘটনার সাথে বাংলাদেশে কারো কোনো যোগসাজশ
যোগসাজশ ছিল কিনা, কেউ লাভবান হয়েছেন কিনা কিংবা কারিগরি কোনো দুর্বলতা ছিল কিনা তা বের করতে পারলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। এদিকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় করা অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশের 10 জনের নাম উল্লেখ রয়েছে। সব মিলিয়ে ভারত, শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। এত বড় আর্থিক কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে আতিউর রহমান খানের বিরুদ্ধে। তিনি এখন পলাতক। গত বছরের ডিসেম্বর থেকে মামলার তদন্ত করছেন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আল মামুন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। অভিযোগের খসড়া যাচাই বাছাই চলছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। প্রথমত, রিজার্ভ চুরির মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কিনা, বাংলাদেশে কোনো ধরনের যোগসাজশ ছিল কিনা, আমাদের কোনো ধরনের কারিগরি দুর্বলতা রয়েছে কিনা, এবং সেই কারিগরি দুর্বলতাগুলো থাকার পিছনে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনীহা ছিল কিনা, এই ধরনের বিষয়গুলো দেখা এবং আমাদের এটার উন্নয়নের জন্য ভবিষ্যতে কী করণীয় হতে পারে সেই বিষয়গুলো আমার মনে হয় যে ভবিষ্যতে আসবে। তো ফলে এই ধরনের একটি বিষয়কে গুরুত্বের সাথে নিয়ে প্রকাশ করাটি ইতিবাচক। তবে একই সাথে এটাও আশা করব যে এখানে যাতে পুরো বিষয়টিকে যাতে নিরপেক্ষভাবে দেখা হয়, কোনোভাবে যেন রাজনৈতিকভাবে বিষয়টিকে বিবেচনা না করা হয়। এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়েছে। 2025 সালের হিসেব অনুসারে ওই দেশের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 83 কোটি 41 লাখ সুইস ফ্রা। 2024 সালে ছিল প্রায় 59 কোটি সুইস ফ্রা। বৃহস্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবির বার্ষিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। বর্তমান বাজার দর অনুসারে 1 সুইস ফ্রা বাংলাদেশি মুদ্রায় 152 থেকে 153 টাকা। সেই হিসেবে সুইস ব্যাংকে 2025 সালের শেষে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ প্রায় 13,000 কোটি টাকা। 2021 সালের পর গত বছরই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। এটি গত 10 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সুইজারল্যান্ডের ব্যাংকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরা অর্থ রাখে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশ থেকে জমা হওয়া এসব অর্থ সে দেশের দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করে থাকে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার, কারণ এটি করা না গেলে দেশে অর্থনৈতিক অনিশ্চয়তা কাটবে না। প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীতে সিরডাপ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, করের হার না বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়ানোর অর্থনৈতিক মডেলে যাচ্ছে সরকার, যেখানে বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে র্যাপিড চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, ঘাটতি বাজেটের টাকা ব্যাংক থেকে নেওয়া হলে সেটি ব্যাংকগুলোর জন্য আকর্ষণীয়, কিন্তু বিরাট অঙ্কের টাকা ব্যাংক থেকে নেওয়া হলে অর্থনীতির ঝুঁকি বাড়াবে, কারণ এতেও ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি খাত। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আদায়ের 36% ঋণ পরিশোধে ব্যয় করতে হয়েছে। এটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেন র্যাপিড চেয়ারম্যান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর আজ থেকে স্বাধীন গণমাধ্যম কমিশন তৈরির প্রথম অধ্যায় শুরু হয়েছে বলেও জানিয়ে দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মেজবা রহমান। যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত নিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এক কর্মশালা। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সকলকে সাথে নিয়ে সংস্কার করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও জানান তিনি। সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা যদি আমরা খুঁজে বের করতে পারি, সরকারও সেখানে অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন। কর্মশালায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, স্বাধীন গণমাধ্যমের জন্য প্রথম অধ্যায় শুরু হলো আজ থেকে। আগামীতে এই আলোচনা চলমান থাকবে বলেও জানান তিনি।
আমাদের এটি হচ্ছে প্রথম অধ্যায়। আমরা আবার বসবো, আমরা আবার আলোচনা করব এবং একটি স্বাধীন গণমাধ্যম কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং গণতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছে তা সমুন্নত কিভাবে রাখা যায়, গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে কাজ করা যায় সেভাবে আমরা আলোচনা করব। আর প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, স্বাধীনভাবে কমিশন গঠনের জন্য ঐক্যমত্য হয়েছে, তবে কিভাবে হবে তা এখনো আলোচনা হয়নি। গণমাধ্যম কমিশন তৈরি করার কথা হচ্ছে এবং সেটা স্বাধীনভাবে যেন কাজ করতে পারে সেটা নিয়ে এক ধরনের ঐক্যমত্য হয়েছে, আমরা সবাই একমত হয়েছি। সেটা কিভাবে গঠিত হবে, সেটার পরিধি কি হবে, সেটার এখতিয়ার কি হবে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয় নাই, সেটা ভবিষ্যতে আসলে আলোচিত হবে। কর্মশালায় অংশ নেওয়া অংশীজনরা গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এসব সুপারিশের ভিত্তিতে কমিশনের রূপরেখা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানানো হয়। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। স্বপ্নবিলাসী উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গতকাল প্রস্তাবিত নতুন বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কথা জানান আইনমন্ত্রী। তিনি বলেন, একসময় বাজেটকে গরিব মারার বাজেট বা বড়লোকের বাজেট বলে সমালোচনা করা হলেও এবার সে ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি, কারণ সরকার এই বাজেটে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়েছে। প্রস্তাবিত বাজেট লুটপাটের অর্থনীতি বন্ধ করবে বলে মনে করেন আইনমন্ত্রী। সরকার বাংলাদেশকে শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার বিশাল লক্ষ্য নিয়ে স্বপ্নবিলাসী বাজেট দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানান, বাজেটে নেওয়া পদক্ষেপের ফলে নিত্যপণ্যের দাম কমবে, তবে ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ বেশি নিলে ব্যক্তি খাত ক্ষতিগ্রস্ত হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে। বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সরকার কাজ করছে বলে জানান। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে তিনি আরও বলেন, মেট্রো রেলের স্টেশনে অস্থায়ী দোকান বসানোর সুযোগ নেই। পিলারে কেউ পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানান, মিটার গেজের লোকোমোটিভ ট্রেন আসছে। ঢাকা টঙ্গী কমিউটার ট্রেন সহ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়বে। পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে বিক্রি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন খবরের প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাটি বিক্রি হচ্ছে না, পিলারের মাটি সরিয়ে নেওয়ায় মূল সেতুর জন্য ঝুঁকি হবে না। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার কক্ষে বৈঠকটি হয়। সংসদ সচিবালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের হাই কমিশনার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। দুদেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে জানিয়ে বলেন, 2 দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। হাই কমিশনার জানান, পাকিস্তান আগামী 5 বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের 500 জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেবে। বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনে পাকিস্তানের ভূমিকার জন্য বিরোধী দলীয় নেতা হাই কমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান। আন্তর্জাতিক প্রসঙ্গ। 4 মাসের সংঘাতের পর ফ্রান্সে G7 সম্মেলনের ফাঁকে ইরান মার্কিন সই করেছে 14 দফার সমঝোতা স্মারকে। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে ভার্চুয়ালি সই করেছেন। চুক্তির আওতায় হরমুজ খুলে দেবে তেহরান, ইরানের বন্দরগুলোর ওপর থেকেও নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেবাননে হামলা বন্ধের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছে ইরান। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতা স্মারকের শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করা, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার বিষয়। যদিও শুক্রবার চুক্তি চূড়ান্ত হওয়ার পর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হলেও তা যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে নতুন নিয়মে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে তেহরান। এদিকে সমঝোতা স্মারকে লেবাননে যুদ্ধ বন্ধের
কথা থাকলেও দেশটির বিভিন্ন অঞ্চলে এখনও থামেনি বর্বর ইসরায়েলের নৃশংস হামলা। তবে এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা স্মারক ডিজিটালি সই হওয়ার ঘটনাকে বড় বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। যুদ্ধ শেষ করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সমঝোতা স্মারকে সই করায় দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 14 দফার এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেবে এবং ইরানের বন্দরগুলো ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। বিশ্বকাপের আমেজে বর্ণিল নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। নিজেদের মতো করে আনন্দ উদযাপনে মেতে থাকেন ফুটবল প্রেমীরা। বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও আছেন ভিন দেশের ভক্তদের হৃদয়ে। হাইতির বিপক্ষেও খেলা হচ্ছে না নেইমারের, তারপরও সেই ম্যাচে ব্রাজিল বড় জয় পাবে প্রত্যাশা সমর্থকদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। বিশ্বকাপের শহর নিউ ইয়র্ক, আলো ঝলমলে এই শহরের টাইমস স্কোয়ার। বড় বড় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখেন দর্শকরা। রাত দিন প্রায় 24 ঘন্টায় মুখে হয়ে থাকে ছন্দে আনন্দে। ব্রাজিলিয়ান মেক্সিকানরা একটু বেশি আনন্দে উন্মাতাল। হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জিতবে সেলেসাওরা। প্রত্যাশা ব্রাজিলিয়ানদের। ইনজুরি আক্রান্ত নেইমারকে এ ম্যাচেও দেখা যাবে না মাঠে, মনে করেন তারা। 1, 2, 3, 4, 5 stars. I'm gonna win the 6 stars. Yes, I am Brazilian. Yes, sorry. Win today, 5-0. Panama game 5 goals. বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ, তবে আছে আটলান্টিক সাগর পারের ভিন দেশের সমর্থকদের উন্মাদনায়। মেক্সিকান এই সমর্থক ভালোভাবে চেনেন লাল সবুজের দেশকে, জানেন কতটা ফুটবল পাগল বাংলাদেশিরা। Bangladesh? Yes. We love Bangladesh. We are like brothers. Everyone here, either from Mexico or other countries, we all have that Mexican pride. Whether or not you're from the U.S. or not, we're here supporting our team. We're just here for the culture. পৃথিবীর প্রায় দেশই সাকসেসফুল দেশের ফ্ল্যাগ ওরা নিয়ে মানে সেলিব্রেশন করতেছে। এই আমার নিজের কাছে সুন্দরতা লাগে। তবে যেন আমার দেশের পতাকা নিয়ে আমি এরকম কংগ্রাচুলেশন করে সেলিব্রেশন করবো, এটাই আশা প্রত্যাশা করতেছি। আধা রাতে আলো ঝলমলে বৈচিত্র্যময় এই উল্লাসের যেন কোনো সীমা নেই। নানা রঙে নানা ঢঙের সাজ ক্রেজি সমর্থকদের। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বকাপের উন্মাদনা ও উৎসবের আমেজ দেখা যায়। এখানে প্রায় সবসময় দর্শক, সমর্থক এবং বিভিন্ন দেশের ভাষার বিভিন্ন জাতির মানুষেরা আনন্দ উদযাপনে মেতে থাকেন। বিশ্বকাপের উন্মাদনায় ব্রাজিল, আর্জেন্টিনা, পানামা, মেক্সিকো সব দেশে দর্শকরা, সমর্থকরা নিজেদের মতো করে আনন্দ উদযাপন করে থাকেন এই স্থানটিতে। মাহমুদ, বাংলাভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ নেতা হারুন আল রশিদ মারা গেছেন। রাত 8:45টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। হারুন আল রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। রাজনৈতিক জীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে 5 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 1979 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। 8ম জাতীয় সংসদে ছিলেন চিফ হুইপের দায়িত্বে। বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের সময় তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা পদের দায়িত্বেও ছিলেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। কিছুটা কমলেও নিয়ন্ত্রণে আসেনি হাম পরিস্থিতি। হাম উপসর্গের মৃত্যু হয়েছে আরও 5 শিশুর। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 666 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে গত একদিনে হামে আক্রান্ত হয়েছে 1148 জন। গত 3 মাসে শুধু রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি হয়েছে প্রায় 1300 শিশু। এই সময় প্রাণ হারিয়েছে 48 জন। হাসপাতালটিতে এখনও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। বর্তমানে শিশু হাসপাতালে ভর্তি রয়েছে আক্রান্ত 105 জন। শুধু বুধবারই নতুন করে ভর্তি হয়েছে আরও 21 জন। চিকিৎসকরা বলছেন, নিয়মিত টিকা কর্মসূচির আওতায় না আসা শিশুদের মধ্যে জটিলতা, মৃত্যু ঝুঁকি বেড়েছে। তাই শিশুদের সময় মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের।
শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বলেন, দেশের শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে বড় হবে। শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান। এহসানুল হক মিলন বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এই ভর্তি পরীক্ষাটা হবে একটি নামমাত্র পরীক্ষা। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাদ বলেন, আগামী 20 জুন প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন বহির্বিশ্বেও অবদান রেখে চলেছে। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমি BM এর 90তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং বাংলাদেশ ব্যাটালিয়ন ও নবনির্মিত প্রকল্পগুলোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের উপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব ন্যস্ত হয়। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। পরে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ এবং কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নিরাপত্তার ঘেরা টোপে যেন প্রধানমন্ত্রীকে জনবিচ্ছিন্ন করা না হয় বলেছেন তারেক রহমান। SSF-কে আরও দক্ষ করার ঘোষণা। রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর আতিউর সহ 10 জনের সম্পৃক্ততা। সুইস ব্যাংকে 1 বছরে বাংলাদেশিদের সঞ্চয় বেড়েছে 41%। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের আন্তরিকতা জানালেন তথ্যমন্ত্রী। প্রথম অধ্যায় শুরু বলেছেন প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। যুদ্ধ বন্ধের স্মারকে ট্রাম্প এবং পেজেশকিয়ানের সই। যুক্তরাষ্ট্রকে লেবাননে হামলা বন্ধের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান ইরানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।